ইলেকট্রোস্ট্যাটিক্সের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড ইউনিট থিওরাম নিয়ে আলোচনা করব এবং ক্যাপাসিটরস নিয়ে আলোচনা করব, আর শেষে যদি কিছু টাইম থাকে তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করব। সো অনেকদিন সেকেন্ড ইউনিট থিওরামটা পড়ানো হয়নি, সো সেটা দিয়ে আজকে শুরু করব। সো প্রথমে সেকেন্ড ইউনিট থিওরামের মেইন স্টেটমেন্ট আমরা জানি যে একটা রিজিয়ন আর সেটা কি হইতে হবে, সেটা হচ্ছে কন্ডাক্টর দিয়ে ঘেরা। সো সেটা কেমন হতে পারে আমি একটা আঁকায় দেখাই। সো এটা হচ্ছে একটা কন্ডাক্টর আর এর মধ্যে আরেকটা কন্ডাক্টর। সো এটা একটা কন্ডাক্টর এন্ড সেইটা একটা হচ্ছে আরেকটা কন্ডাক্টর ছিল, এই যে এটা এরকম কন্ডাক্টর, এগুলা কন্ডাক্টর, আর এই স্পেসটা হচ্ছে রিজিয়ন আর, এইটা হচ্ছে রিজিয়ন আর। আচ্ছা, এটা হচ্ছে রিজিয়ন আর। সো এমন কোন রিজনে, মানে কেমন রিজিয়ন যে বাউন্ডারি গুলো হচ্ছে সব কন্ডাক্টর। সো সেই রিজিয়ন আর এ টোটাল চার্জ অন দ্য কন্ডাক্টর সারফেস, অর্থাৎ এখানে হচ্ছে কোন কোন সারফেস দিয়ে এটা বন্ধ করা, এ একটা সারফেস আর এ আরেকটা সারফেস, এই দুই সারফেসের উপর মোট চার্জ। খেয়াল করে, শুধুমাত্র মোট চার্জ কিভাবে আছে সেটা কিন্তু আমার জানা লাগবে না। আমার এখানে অনেক বেশি হয়তো মাইনাস চার্জ থাকবে, এখানে হয়তো কম, এখানে হয়তো কিছু প্লাস চার্জ থাকবে। আমার কেমন চার্জ ডিস্ট্রিবিউশন আছে সেটা জানা লাগবে না, আমার শুধুমাত্র জানা লাগবে হচ্ছে মোট চার্জ কত। সো এই দুইটা বাউন্ডারির উপর আমার মোট চার্জ, এই যে মোট চার্জ কন্ডাক্টর সারফেসের উপর, আর কি সেই প্রথম ইনিংস থিওরামের মতনই এই রিজিয়ন আর এর মধ্যে আমার চার্জ ডিস্ট্রিবিউশন। এই দুইটা যদি আমি জানি তাহলে আমি কি বের করতে পারবো, আমি ইউনিকলি কি বের করতে পারবো, ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। আর এটা আবার একই কন্ডিশন যে কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ড, শুধুমাত্র ইনসাইড রিজিয়ন আর কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড আমি বের করতে পারবো না। আর প্রথম ইউনিকনেস থিওরামের মতনই আমার রিজিয়ন আর আনবাউন্ড হইতে পারে, মানে আরেকটা বাউন্ডারি ইনফিনিটিতে। তবে আরেকটা বাউন্ডারি যদি আমি ইনফিনিটিতে নিই, তখন আমার ইনফিনিটিতে আমি যেই কন্ডাক্টরটা ইমাজিন করব, সেখানে হচ্ছে টোটাল চার্জ আমাকে 0 নিতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি সেকেন্ড ইউনিকনেস থিওরেমের স্টেটমেন্ট। সো সেকেন্ড ইউনিকনেস থিওরেম অ্যাকচুয়ালি ফার্স্ট ইউনিকনেস থিওরেমের মতো অতটা ব্যবহৃত হয় না সাধারণত, মানে স্টেটমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যেখানে অনেক বেশি কন্ডাক্টরের জিনিসপত্র আছে সেখানে হচ্ছে এই ইউনিকনেস থিওরেমটা বেশি কাজে দেয়। সো আরেকবার আমি শর্টলি বলি কেমন ইউনিকনেস থিওরেমটা, যে একটা রিজিয়ন আর নিব, আমার কন্ডিশন কি, সেই রিজিয়ন আর হচ্ছে কন্ডাক্টর দিয়ে ঘেরা থাকতে হবে। আর কি আমার জানা লাগবে কি এই যে কন্ডাক্টর গুলো দিয়ে ঘেরা আছে সেই কন্ডাক্টরের শুধুমাত্র সারফেসে মোট চার্জ, আর কি আমার রিজিয়ন আর এর মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন। এই দুটো যদি আমি জানি তাহলে আমি ইউনিকলি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। কোথায় ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো, সেটা হচ্ছে শুধুমাত্র রিজিয়ন আর এর মধ্যে। সো এটা আমরা জানলাম। এবার হচ্ছে আগের দিন আমরা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এ কিছু জিনিস পড়ছিলাম এবং বলছিলাম যে এগুলা প্রমাণ হচ্ছে আমরা সেকেন্ড ইউনিকনেস থিওরেম জানার পরে জানবো। সো এমন কতগুলো স্টেটমেন্ট আগে আমি বলে নিই। সো প্রথমে ছিল হচ্ছে এমন একটা, যে একটা কন্ডাক্টর আছে স্ফেরিক্যাল হয়নি। সো একটা কন্ডাক্টর আছে আরবিটারি শেপের, ধরে নাও। সো তার মধ্যে একটা ক্যাভিটি আছে, সেটা আরবিটারি শেপ, আর সেই ক্যাভিটির মধ্যে একটা চার্জ আছে কিউ। ঠিক আছে। সো আমরা কি পাইছিলাম যে তাহলে হচ্ছে এই সারফেসে নেগেটিভ চার্জ আসবে, এই নেগেটিভ চার্জের মোট মান হবে হচ্ছে মাইনাস কিউ, আর কি হবে, আর এই সারফেসে প্লাস চার্জ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে ইউনিফর্মলি, আর এই বাইরের সারফেসে মোট চার্জ হবে প্লাস কিউ। সো এইগুলা ছিল হচ্ছে আমাদের ক্লেম। আর একটা ক্লেম ছিল যে কি, এই ইনডিউস চার্জ, অর্থাৎ এই যে এই রেঞ্জটুকুর মধ্যে যে চার্জগুলো আছে এদের ইলেকট্রিক ফিল্ড পুরো স্পেসে 0। সো সেটা হচ্ছে এখন আমরা প্রমাণ করার চেষ্টা করি। এইটা প্রমাণ করতে আমরা শুধুমাত্র অ্যাকচুয়ালি সেকেন্ড ইউনিকনেস থিওরেম ইউজ করব। সো প্রথমত আমরা আগেরটা করি, যে হচ্ছে আমার এই যে কন্ডাক্টর আছে, শুধুমাত্র এর ইলেকট্রিক ফিল্ডটাই থাকবে, এদের ইলেকট্রিক ফিল্ড বাইরে থাকবে না, সেটা আগে প্রমাণ করি। হ্যাঁ।
সো সেটা প্রমাণ করতে কি হবে, আমার হচ্ছে প্রথমে ঠিক করতে হবে কোন ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করব। এটা দেখলে অ্যাকচুয়ালি অবভিয়াস যে এখানে আমার বাউন্ডারি পোটেনশিয়াল জানা নেই। সো আমার এখানে আমি ফার্স্ট ইউনিকনেস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো, বাট সেটার জন্য একটু কাজ করা লাগবে। সো প্রথমে মাথায় আসবে সেকেন্ড ইউনিকনেস থিওরেমের কথা। সো সেকেন্ড ইউনিকনেস থিওরেম এখানে অ্যাপ্লাই করার জন্য আমার কি লাগবে, সবার আগে রিজিয়ন আর চিহ্নিত করা লাগবে। সো রিজিয়ন আর আমার কোনটা, আমি কোন এরিয়া ইলেকট্রিক ফিল্ড চাচ্ছি, কন্ডাক্টরের বাইরে সব জায়গায়, তাই না? সো আমার রিজিয়ন আর হবে হচ্ছে কন্ডাক্টরের বাইরে পুরা স্পেসটা হবে হচ্ছে আমার রিজিয়ন আর। আর রিজিয়ন আর কি হবে, রিজিয়ন আর আনবাউন্ড, অর্থাৎ শুধুমাত্র ইনফিনিটিতে বাউন্ডারি আছে, ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। আর আরেকটা সারফেস হচ্ছে এই স্ফেরিক্যাল ইয়েটা। সো ইনফিনিটিতে চার্জ 0 আর কি, আর এইখানে হচ্ছে আছে চার্জ মোট কিউ, ঠিক আছে? সো এখন দেখো এই সিস্টেম, আর যদি আমার ভিতরে এটা না থাকতো, শুধুমাত্র এরকম হতো, ঠিক আছে, ভিতরে কোনো ক্যাভিটি নেই, শুধুমাত্র এখানে একটা ফুল কন্ডাক্টর আছে, এই সিস্টেম আর আগের সিস্টেমের মধ্যে আমার কি কোনো পার্থক্য আছে? আমি আবার হচ্ছে বাউন্ডারি কন্ডিশনগুলো আমার দেখে আমার কি কি লাগবে, এই সিস্টেমের বাউন্ডারি কন্ডিশন সেকেন্ড ইউনিকনেস থিওরেমের জন্য এক কি হবে, যে কন্ডাক্টর সারফেসে আর রিজিয়ন আর এর যে কন্ডাক্টরগুলো বাউন্ড করছে সেই কন্ডাক্টরের চার্জ, তাই তো? সো এখানে প্রথমটা কি, একটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটিতে কিউ ইকুয়ালস 0, আর কি স্ফিয়ার সারফেসে কিউ ইকুয়ালস কিউ, অর্থাৎ মোট চার্জ কিউ আছে। আর আরেকটা কি, যে রিজিয়ন আর এ রো ইকুয়ালস 0 এভরিওয়্যার। সো এটা হচ্ছে আমার এই সিস্টেমের বাউন্ডারি কন্ডিশন, রাইট? সো এই বাউন্ডারি কন্ডিশনগুলোতে আমি একটা ইউনিক ইলেকট্রিক ফিল্ড পাবো, যেটা হচ্ছে রিজিয়ন আর। আর আমার হচ্ছে প্রথম যে কন্ডিশন ছিল, মাঝখানে একটা ক্যাভিটি ছিল এরকম, এর ভিতরে হচ্ছে একটা চার্জ ছিল কিউ, সেটার ক্ষেত্রে আমার বাউন্ডারি কন্ডিশন কি হবে, একই রকম আসবে। দেখো যে কি, আমার এক্ষেত্রেও রিজিয়ন আর একই, ইনফিনিটিতে চার্জ তো অলওয়েজই 0, সো সেটা তো অলওয়েজই ম্যাচ করবে। সো ইনফিনিটিতে কিউ ইকুয়ালস 0, এই কেসে স্ফিয়ার সারফেসে চার্জ কত, স্ফিয়ার সারফেসে এই কেসেও কিন্তু চার্জ প্লাস কিউ, কারণ হচ্ছে এখানে মাইনাস কিউ চার্জ আসবে, এটা হবে হচ্ছে মাইনাস কিউ, আর চার্জ কনজারভেশনের জন্য আমার স্ফিয়ার সারফেসে কিউ চার্জ চলে যাবে। সেই ক্ষেত্রে সারফেসে চার্জ কিউ ইকুয়ালস কিউ, আর এই ক্ষেত্রে কিন্তু রিজিয়ন আর এর বাইরে আমার কোনো চার্জ নাই। সো আর এ রো ইকুয়ালস 0 এভরিওয়্যার। সো সেই প্রথম ইউনিকনেস থিওরেমের মতনই, যে কি আমার এখানেও 3টা বাউন্ডারি কন্ডিশন আছে, এখানেও 3টা বাউন্ডারি কন্ডিশন আছে, আর কন্ডিশনগুলো সেম। আর একটা কি, এই শুধুমাত্র বাউন্ডারি কন্ডিশনগুলো দিয়ে আমি একটা ইউনিক ইলেকট্রিক ফিল্ড পাই, তাই না? সো কি হবে, যে দুইটা সলিউশন সেম হতে হবে। তাই এটা তো আমার মেইন প্রবলেম ছিল, আমি মেইন প্রবলেমটা বাদ দিলাম। আমি হচ্ছে তাহলে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করি, তাহলে এইটা আর আমার আগের মেইন প্রবলেম ইলেকট্রিক ফিল্ড সেম হবে। সো আমার ভেতরে এখনো ক্যাভিটি নাই। এটা হচ্ছে আমার ওই এই প্রবলেম ইলেকট্রিক ফিল্ড আর মেইন প্রবলেমের ইলেকট্রিক ফিল্ড সেম হবে। এখন কি এরকম প্রবলেম কিন্তু আমরা করে আসছি, যে একটা স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের উপরে মানে সারফেসে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ কিউ আছে। এখানে কিন্তু দেখো কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং ম্যাটার করে না, মানে এই কেসে আর কি। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা করে আসছিলাম কি, যে এরকম যদি থাকে চার্জ যদি কিউ হয়, তাহলে পুরো স্পেসে ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, যেখানে রেডিয়াস আর হলে এটা শুধুমাত্র ভ্যালিড হচ্ছে আর গ্রেটার দেন আর এর জন্য। সো আমাদের কিন্তু তাই, যে আমাদের রিজিয়ন যেহেতু আর, আমরা আর এর ভিতরে কি হবে আমরা বলতে পারছি না। কারণ কি, কারণ হচ্ছে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পাইছি সেটা হবে শুধুমাত্র রিজিয়ন আর এর, রিজিয়ন আর এর বাইরে কি আছে আমরা কিছুই জানি না। সো রিজিয়ন আর এ যেটা হবে, রিজিয়ন আর এ আমরা এই ইলেকট্রিক ফিল্ড পাবো, এই ইলেকট্রিক ফিল্ড। সো এখান থেকে আমরা কি বলতে পারলাম, যে এই স্ফিয়ারের বাইরে যে ইলেকট্রিক ফিল্ড আছে, তারপরে এর মধ্যে যতই ক্যাভিটি থাকুক কোনো ইফেক্ট পড়ে না। এর মধ্যে অনেক মানে যত ইচ্ছা তত ক্যাভিটি আমি অ্যাড করতে পারি।
কোনো ইফেক্ট ফেলবে না। শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে ইলেকট্রিক ফিল্ডটা, যে আমার বাইরে মানে বাইরের সারফেসে কতটুকু চার্জ জমা আছে, সেই চার্জটুকু জানতে পারলে আমরা ইউনিকলি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। কিসের মাধ্যমে? সেকেন্ড ইউনিট থিওরেমের মাধ্যমে। এখন এটা বাদে হচ্ছে আমি আরো একটা জিনিস ক্লেম করছিলাম যে শুধুমাত্র বাইরে না, মানে কন্ডাক্টর রিজিয়নেও ওই ইলেকট্রিক মানে ক্যাভিটির ভেতরে ইলেকট্রিক ফিল্ড মানে সব জায়গায় ক্যান্সেল হয়ে যায় আর কি, শুধুমাত্র কন্ডাক্টরের বাইরে না, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যাভিটি, এখানে চার্জ কিউ, এখানে হচ্ছে মাইনাস কিউ। সো আমি কিন্তু ক্লেম করছিলাম কি যে এই যে চার্জটা মানে এই যে ক্যাভিটি আছে, এই ইলেকট্রিক ফিল্ড পুরা স্পেসে জিরো। আমরা যেটা প্রুফ করলাম সেটা ছিল যে শুধুমাত্র এই কন্ডাক্টরের বাইরে জিরো। সো কন্ডাক্টরের সাপোজ এই পয়েন্টটাই যে এই পয়েন্টে কি ক্যাভিটির জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো কিনা সেটা কিন্তু আমরা জানি না। সো সেটার জন্য কি করতে পারি? সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে এটা মুছে দিলাম, এটা আমাদের আর দরকার হচ্ছে না। সো আমরা হচ্ছে প্রথমে জাস্ট এই জিনিস এই পার্টটাকে আইসোলেট করে চিন্তা করব। সো এটা কিভাবে করতে পারি? অ্যাকচুয়ালি আমরা যদি কন্ডাক্টরে একটা মানে স্পেসিফিক পোটেনশিয়াল দিলাম তাহলে হচ্ছে আমার এটা চার্জ জিরো হয়ে যেত, কন্ডাক্টরে যে এক্সট্রা কিউ চার্জ ছিল সেটা ফ্লো হয়ে বাইরে চলে যেত, আমার কন্ডাক্টরের ইলেকট্রিক মানে চার্জ হচ্ছে জিরো হয়ে যেত। সো এখন আমরা কি করব? আমরা হচ্ছে অল্প একটা রিজিয়ন নিয়ে চিন্তা করবো, সেটা কি এরকম মানে খুবই ছোট, হ্যাঁ, মানে ক্যাভিটি আছে, ক্যাভিটির উপরে একদম ইনফিনিটিসিমাল হাইটে আরেকটা মানে ক্যাভিটির শেপেরই কন্ডাক্টর চিন্তা করব। সো বেসিক্যালি যদি আমরা ওরকম চিন্তা না করে এরকম চিন্তা করতে পারতাম যে এমন হচ্ছে স্ফিয়ার আছে, এই স্ফিয়ার হচ্ছে মানে এটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাভিটি, এর উপর দিয়ে আমি আরেকটা মানে কন্ডাক্টর দিয়ে এই জিনিসটাকে মুড়াই দিছি, কাইন্ড অফ এমন। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু মোড়ানো লাগে না, আমাদের কিন্তু মোড়ানো ছিল। মানে কেমন ছিল? আমাদের পুরাটা কন্ডাক্টর এরকম একটা বড় কন্ডাক্টর ছিল, আমরা এই পুরাটা নিলাম না, আমরা বাকি জিনিস বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র রাখছি কোনটুকু একদম কাছের অংশটুকু, সে বাকি অংশ আমরা কেটে ফেলাই দিচ্ছি আপাতত। সো বাকি অংশ আমাদের আপাতত লাগবে। সো কন্ডাক্টরটাকে কেটে আমরা এইটুকু সাইজে নিয়ে আসছি, ঠিক আছে? এইটুকু সাইজের কন্ডাক্টরের মধ্যে ভেতরে একটা ক্যাভিটি আছে, সেই ক্যাভিটির মধ্যে প্লাস কিউ চার্জ আছে, আর ক্যাভিটির সারফেসে মাইনাস কিউ চার্জ আছে। এখন হচ্ছে আমি হচ্ছে আরেকটা জিনিস ক্লেম করব, সেটা হচ্ছে কি যে আমার এই সারফেসটাই আমার হচ্ছে চার্জ জিরো। সো এই জিনিসটা একটু ইয়ে হচ্ছে, আমি একটু বড় করে আঁকাই, ঠিক আছে? সো আমি একটা এক্সটেন্ড ছবি আঁকাচ্ছি, মানে স্কেলে না। এখানে কিউ আছে, এখানে মাইনাস চার্জ আছে অ্যাজ ইউজুয়াল, এটা হচ্ছে মাইনাস কিউ। আমি একটু বড় করে আঁকাচ্ছি, এটা অ্যাকচুয়ালি এত বড় হবে না, আমি হচ্ছে এরকম একটা সারফেস নিছি, ওকে? সো আমি আমি কি ক্লেম করছি যে আমার এই সারফেসে এই সারফেসটা হচ্ছে চার্জ জিরো। কেন জিরো? কারণ কিন্তু আমাদের মেইন সেটআপ থেকে একবারে চলে আসলে হবে না, আমাদের মেইন সেটআপ ছিল এমন, তাই না? একটা বড় সড়ো কন্ডাক্টর ছিল, আর আমরা কি ক্লেম করছিলাম যে মানে আগের দিন আমরা যে কন্ডাক্টরের ধর্মগুলো দেখছিলাম তার মধ্যে একটা কি দেখছিলাম যে কন্ডাক্টরের মধ্যে কোনো চার্জ থাকবে না, যত চার্জ থাকবে সেগুলা সারফেসে ফ্লো করবে, তাই না? তো এই কন্ডাক্টরে মানে যখন এটা এখনো নাই, ঠিক আছে? সো এটা যখন নাই, এটা যখন নাই তখন কিন্তু কি আমাদের এই পুরা কন্ডাক্টরটার এগুলা কিন্তু কোনো বাউন্ডারি না, তাই না? সো এগুলাই কোনো চার্জ নাই, যত চার্জ আছে তার হচ্ছে এই সারফেসে যায়, এই সারফেসে আছে, মাইনাস না প্লাস, যাই হোক ওই ওই সারফেসে আছে। সো তখন আমরা কি করছি? আমরা হচ্ছে এইরকম একটা পার্ট আইসোলেট করে নিচ্ছি, ঠিক আছে? সো যেহেতু আমরা এই পার্টটা আইসোলেট করছি, এখানে কোনো ইলেকট্রিক চার্জ ছিল না, সো এই সারফেসে কোনো ইলেকট্রিক চার্জ নাই। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে আবার সেকেন্ড ইউনিট থিওরেম অ্যাপ্লাই করব। মনে রেখো এইটা কিন্তু খুবই ছোট, হ্যাঁ, এটা হচ্ছে সে ডি এল, খুবই ছোট একটা এরিয়া, মানে আমি বড় করে জাস্ট আঁকাইছি বোঝানো যাতে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায়। সো এখন আমরা কি বলবো যে আমাদের রিজিয়ন কোনটা? আমাদের রিজিয়ন হচ্ছে এই বাউন্ডারি, যেটা এই বাউন্ডারির বাইরে পুরোটা। দেখেন এই বাউন্ডারি কিন্তু কন্ডাক্টর, তাই না? অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কন্ডাক্টরেরই পার্ট। সো এইটা কন্ডাক্টর আমি বাউন্ডারি হিসেবে নিতে পারি। সো এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডাক্টর। আমি আপাতত এগুলো মুছে দিচ্ছি কারণ এই বড়টা আমাদের আপাতত লাগবে না, আমরা শুধু এই পার্টটা আইসোলেট করে নিলেই হবে। সো এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডাক্টর। আর তাহলে আমার রিজিয়ন কি? আমার রিজিয়ন হচ্ছে এর বাইরে পুরাটা।
ইনফিনিটি পর্যন্ত। ওকে, সো এর আমার বাউন্ডারি কন্ডিশন কি কি? নাম্বার 1, এটাকে আমি হচ্ছে বাউন্ডারি b1 দিচ্ছি, ঠিক আছে? সো ইনফিনিটিতে q ইকুয়াল 0, আর 2 হচ্ছে b1 এ q ইকুয়াল 0, আর হচ্ছে r এ রো ইকুয়াল 0 সব জায়গায়। সো এটা হচ্ছে আমার এইটার মানে বাইরের রিজনের ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য বাউন্ডারি কন্ডিশন, রাইট? সো আমি আরেকটা সিস্টেম কি দেব? আরেকটা সিস্টেম হচ্ছে আমি এমন দিব যে আমার শুধু এরকম এই সারফেসটা আছে, এটা হচ্ছে b1, যদিও দেখতে b1 এর মতো হয় নাই। সো এটা b1, আর কোনো জায়গায় কোনো চার্জ নাই, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার বাউন্ডারি কন্ডিশন কি? সেম আসবে, দেখো এখানে একইভাবে আসবে। ইনফিনিটিতে q ইকুয়াল 0, b1 এ q ইকুয়াল 0, আর রিজিয়ন r এ রো ইকুয়াল 0। রিজিয়ন আর কোনটা? এর বাইরে পুরোটা, তাই না? সো আমি কি ক্লেম করতে পারি যে আমার এই সিস্টেম আর এই সিস্টেম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? সো আমি এই সিস্টেমটা মুছে দিলাম, কারণ কি এটা আমার এটা সেম জিনিস। সো এই ক্ষেত্রে আমার এর বাইরে ইলেকট্রিক ফিল্ড কি হবে? এখানে কোনো জায়গায় কোনো চার্জ নাই, তাই না? লিটারালি কোনো জায়গায় কোনো চার্জ নাই, একমাত্র চার্জ আছে হচ্ছে, আচ্ছা না, কোনো জায়গায় চার্জ নাই। সো কোনো জায়গায় চার্জ না থাকলে কি হবে? বাইরে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল 0। বাট আবারও মনে রাখতে হবে যে আমাদের E ইকুয়াল 0টা প্রযোজ্য কোন জায়গায়? শুধুমাত্র রিজিয়ন R এর মধ্যে। মানে কি এই ক্যাভিটি মানে আমরা যে বাউন্ডারি চিন্তা করছিলাম এই বাউন্ডারির বাইরে। আর আমার বাউন্ডারির ভিতরে কি ছিল? আমার বাউন্ডারির ভিতরে এরকম আরেকটা ইয়ে ছিল, ক্যাভিটি। সো এর মাইনাস চার্জ, আর এখানে একটা প্লাস চার্জ কিউ। সো এটা আমরা কি প্রমাণ করলাম যে তাহলে এই ক্যাভিটির বাইরে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড 0। রিমেম্বার এটা কিন্তু আবারও বলে দিচ্ছি বারবার করে, এটা ডিএল খুবই ক্ষুদ্র ইয়ে ছিল। সো সব জায়গাতে আমরা ইলেকট্রিক ফিল্ড 0 বলতে পারি, এক্সেপ্ট কোন জায়গায়? এর ভেতরে। কারণ কি এটা কিন্তু আমাদের রিজন আর এর মধ্যে ছিল না, যেটা রিজন আর এর মধ্যে ছিল না সেখানে ইলেকট্রিক ফিল্ড কি হবে আমরা বলতে পারবো না। সো দেখো একইভাবে আমরা কি জিনিস দেখাতে পারি, যেটা আগের দিন দেখাইছিলাম যে আমার এই যে কন্ডাক্টর এর একটা ক্যাভিটি। সো আমরা কি প্রমাণ করলাম যে এখানে মাইনাস চার্জ অ্যাজ ইউজুয়াল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিবার আমি আগাতে চাই না, সো একটু গ্যাপ দিয়ে আগাই দিলাম, ঠিক আছে? সো আমরা কি প্রমাণ করলাম যে এই যে ভেতরের ক্যাভিটি আর এই নেগেটিভ চার্জ এরা বাইরের ওয়ার্ল্ডের উপর কোনো ইফেক্ট ফেলে না, বাইরের পুরো সব জায়গাতেই এরা যে নেট ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে সেটা 0। কিন্তু আমরা আরো একটা ক্লেম করছিলাম কি, যে বাইরের কোনো চার্জ থাকলেও এখানে যদি একটা চার্জ কিউ থাকে সেটাও এর ভেতরে এই ক্যাভিটির ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবে না, মানে ভেতরে কোনো ইফেক্ট ফেলবে না। সো সেটা কিভাবে প্রমাণ করা যায়? একইভাবে জাস্ট আমরা উল্টাভাবে ভাববো, যে কি আমাদের হচ্ছে যে রিজিয়ন আর ছিল সেই রিজিয়ন আর হবে হচ্ছে এবার সে এইটা নিলাম, পুরো কন্ডাক্টরটা নিলাম। ও নো সরি, আচ্ছা কন্ডাক্টর না, ঠিক আছে? আমাদের হচ্ছে আগের বারের প্রমাণের মতো নিতে হবে। সো পুরো কন্ডাক্টর নিলে অ্যাকচুয়ালি এটা আসবে না। সো আমাদের আগের বারের মতো এরকম একটা জাস্ট ক্যাভিটির উপর দিয়ে একটা ছোট্ট রেঞ্জ নিতে হবে। ওকে, সো এটা একইভাবে নিলাম আগের বারের মতনই। এটা এই সারফেসের নাম দিলাম b1, এখানে q ইকুয়ালস 0, ঠিক আছে? সো এবার আমার রিজিয়ন আর কোনটা? এবার আমার রিজিয়ন আর হচ্ছে b এর ভেতরে, ঠিক আছে? সো বি এর ভেতরে যে রিজিয়নটা আছে সেটা হচ্ছে আমার রিজিয়ন আর। নাও দেখো যে আমার ইয়ে ছিল, এবার রিজিয়ন আর এর বাইরে আবার যত চার্জই থাকুক সেটা ভেতরে ইফেক্ট ফেলতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আমার এই b1 এ যদি এক্সট্রা চার্জ জমা হয় তার মাধ্যমে, তাই না? বাট এই ক্ষেত্রে কি হবে? একই কন্ডিশনে যে আমার যেহেতু এই কন্ডাক্টরের ভেতরে কোনো জায়গায় চার্জ জমা থাকতে পারে না, তাই আমার কি এখানে কিউ 0ই থাকবে। সো আমার বাউন্ডারি কন্ডিশন কি? আমার বাউন্ডারি কন্ডিশন হচ্ছে b1 এ কিউ ইকুয়াল 0, একটাই জাস্ট রিজিয়ন, এটা দিয়ে বন্ধ করা। আর কি? আর হচ্ছে এর ভেতরে একটা স্পেসিফিক চার্জ ডিস্ট্রিবিউশন আছে, আর একটা রো এক্স ওয়াই জেড আছে, সেটা মানে একটা আছে নির্দিষ্ট কিছু, কি আছে সেটা আমাদের ফ্যাক্ট না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এই কন্ডিশন। আমরা কি করব? আমরা আগের বারের মতো এগুলো সব মুছে দিব, খালি খালি আমাদের রেখে লাভ হবে না। সো এক্ষেত্রে কি হলো দেখো, যখন এই চার্জটা নাই, ঠিক আছে, তখন আমার বাউন্ডারি কন্ডিশন কি? যে b1 এ আমার q0
আর B1 এর ভেতরে কি B1 এর সেই সেন্টারে একটা চার্জ প্লাস কিউ আছে, সো এটা হবে হচ্ছে 0 0 0 তে কিউ আর কি, আর হচ্ছে যে আমার এই বাউন্ডারিতে মানে ভেতরের বাউন্ডারিতে B1 এ না কিন্তু ভেতরের বাউন্ডারিতে, অর্থাৎ কোন একটা এরিয়া সাপোজ ওইটা একটা ইয়েই হবে PXYZ এ, এটাকে আমি মানে একটা ইয়ে দিলাম যে সারফেস আর কি, XYZ এর একটা ইকুয়েশন থাকবে f(x,y,z), সেখানে কি সেখানে হচ্ছে আমার টোটাল চার্জ মাইনাস কিউ আছে, তো এরকম হওয়ার কথা। যাই হোক, মানে আমি জাস্ট এটাতে বোঝাচ্ছি কি যে হচ্ছে আমার এই ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন, আর এখানে যদি একটা চার্জ কিউ চলে আসে, ঠিক আছে, তখনও কিন্তু বাউন্ডারি কন্ডিশন সেম থাকবে। কারণ কি আমার B1 এ তো কোনোভাবেই চার্জ আসতে পারবে না, অর্থাৎ যেহেতু এটা কন্ডাক্টরের অংশ ছিল, সো এটা ঠিকই আছে। দেন ভেতরে আমার চার্জ কিন্তু কোনো অল্টারনেশন হবে না, কারণ আমার কিউ চার্জ তো আমি সে ভেতরে পকেট করে নিয়ে গেছি, সো আমি না নড়লে তো ভেতরে কিছু চেঞ্জ হবে না। আর ভেতরে চার্জ চেঞ্জ না হলে এই যে নেট চার্জ আছে যেটা, সেটাও চেঞ্জ হবে না, মানে চার্জের যে ডিস্ট্রিবিউশন আছে সেটাও চেঞ্জ হবে না, সো এটা যা ছিল তাই থাকবে। সো তাহলে কি বলতে পারি যে এই চার্জ থাকা না থাকা অ্যাকচুয়ালি সেম বিষয়, কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে আমাদের ওইটা পুরো প্রমাণ হয়ে গেল যে যদি বাইরে কোনো এক্সটার্নাল চার্জ থাকে সেটা ভেতরে রিজিয়ন আরও কোনো ইফেক্ট ফেলবে না। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমরা আগের দিন যেগুলো করছিলাম ইলেকট্রিক শিল্ডিং, ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। সো আরেকবার হচ্ছে সামারি করে দিই যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর কি কি আছে। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিকের শিল্ডিং এর প্রপার্টিগুলো কি কি, যে প্রথমত চার্জ ইনসাইড দ্য ক্যাভিটি হচ্ছে ক্যাভিটি সারফেসে যে চার্জ হবে তার মডুলাসের সমান, অর্থাৎ একটা কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের মধ্যে যদি একটা ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মধ্যে যত চার্জে থাকুক আর কোথায় থাকুক সেটা ফ্যাক্ট না, অনেকগুলো পয়েন্ট চার্জ থাকতে পারে, Q1 Q2 Q3 Q4, এদের মধ্যে মোট চার্জ কিসের সমান হবে, এই ক্যাভিটির আউটার সারফেসে চার্জের সমান হবে। এখানে মাইনাস চার্জ থাকবে, এর মান কি হবে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, বাট পুরোটা মাইনাস সাইন সহ। সো এটা হচ্ছে প্রথমটা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর। আর কি আছে যে হচ্ছে এনক্লোজ আর ইনডিউস চার্জ একসাথে ক্যাভিটি ব্যতীত সব জায়গায় জিরো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে। অর্থাৎ একইভাবে আমার কন্ডাক্টর, এটা হচ্ছে ক্যাভিটি, ভিতরে চার্জ আছে একটা প্লাস, এখানে অনেকগুলো মাইনাস চার্জ, সো এই দুইটা চার্জ মিলে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, অর্থাৎ ইনডিউস চার্জ নেগেটিভ গুলা আর এনক্লোজ চার্জ হচ্ছে পজিটিভটা, এই দুইটা মিলে পুরা স্পেসে অর্থাৎ এই ক্যাভিটি ব্যতীত সব জায়গায় যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটার মান হচ্ছে জিরো। আর এর আরেকটা আছে যে চার্জ আউটসাইড দ্য কন্ডাক্টর ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন, মানে ভেতরের রিজিয়নে, এখানে যে আর রিজিয়নটা আছে, বাইরে আমি যত ইচ্ছা তত চার্জ রাখতে পারি, অনেক বড় বড় চার্জ রেখে দিতে পারি, বাট যতক্ষণ এই কন্ডাক্টরটা বাইরে আছে ততক্ষণ এই ক্যাভিটির মধ্যে এই চার্জগুলোর কোনো ইফেক্ট থাকবে না। সো এই দুটো থেকে একটা অনুসিদ্ধান্তে আসা যায়, সেটা হচ্ছে যে ক্যাভিটির মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড থাকবে সেটা শুধুমাত্র এই দুইটা চার্জ দ্বারা তৈরি করা ইলেকট্রিক ফিল্ড, এই দুইটা চার্জ, এই যে ইনডিউস চার্জ আর এনক্লোজড চার্জ, এরা মিলে শুধুমাত্র ক্যাভিটির মধ্যে সব ফিল্ড তৈরি করবে। আর আরেকটা আছে কি যে হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন একদম আউটার মোস্ট সারফেসে চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই যে একদম বাইরের যে সারফেসটা, ভেতরে আমার অসংখ্য ক্যাভিটি থাকতে পারে যত ইচ্ছা, একদম উইয়ার্ড শেপেরও থাকতে পারে, একটা ল্যাম্ডা শেপেরও থাকতে পারে, নিচে ক্লোজ, দেন যেরকম ইচ্ছা যত শেপে থাকতে পারে, থাকার মানে যেভাবেই থাকুক, সেই ইভেন কোথায় আছে এবং তার ভেতরে কতটুকু চার্জ আছে সেগুলার কোনোটার উপরই এই বাইরের ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক চার্জের ডিস্ট্রিবিউশন ডিপেন্ড করে না। কেন ডিপেন্ড করে না, আমরা তো দেখছিলাম যে কি এই সিস্টেমটা আর আমার হচ্ছে এইখানে এর ভেতরে যদি মোট চার্জ সবগুলো মিলাই কিউ থাকে আর এর আউটার সারফেসে কিউ চার্জ থাকে, এই দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। কিসের জন্য? সেকেন্ড ইউনিভার্স থিওরেম থেকে। সো যেহেতু এই দুইটা সেম, সো এর ভিতরে কোনো মানে বাইরে ইলেকট্রিক ফিল্ডে কোনো প্রভাব নাই, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, আচ্ছা স্ফেরিক্যাল কেস ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে, বাট যাই হোক মেইন কথা কি যে শুধুমাত্র যতই ক্যাভিটি থাকুক আমার একমাত্র ইফেক্ট কি যে ক্যাভিটির মধ্যে মোট কতটুকু চার্জ আছে ততটুকু চার্জ আমার বাইরের সারফেসে ডিস্ট্রিবিউট হবে, বাট ক্যাভিটি কোথায় আছে, ক্যাভিটির মধ্যে কোন জায়গায় চার্জ আছে, সেগুলো কোনোটাই ম্যাটার করে না।
সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং এর বেসিক 4টা প্রপার্টি। সো ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং থেকেও অনেক প্রবলেমই আসে। সো সেজন্য হচ্ছে এই সেকেন্ড ইউনিকনেস থিওরেম আর প্রথম ইউনিকনেস থিওরেম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্রথম ইউনিকনেস থিওরেমটা বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড ইউনিকনেস থিওরেমের ব্যবহার কম, বাট অনেক জায়গাতেই এগুলা ব্যবহার করে হচ্ছে প্রবলেম যথেষ্ট সহজ করা যায়। সো আবার আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ইউনিকনেস থিওরেমের প্রমাণ দেখাই নাই, প্রথমটারও দেখাই নাই এবং সেকেন্ড ইউনিকনেস থিওরেমের প্রমাণ দেখাচ্ছি না। এদের প্রমাণগুলো ম্যাথমেটিক্যালি একটু টাফ। আমি হচ্ছে আজকেও ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে দিয়ে দিব যে তোমরা প্রমাণটা কোথায় পাবা। যদি মনে করো যে ওটা তোমার জন্য মানে ম্যাথমেটিক্যালি সুইটেবল, তুমি যদি ম্যাথমেটিক্যালি সেটা বুঝতে পারো, তাহলে তুমি সলিউশন মানে প্রমাণটা দেখতে পারো, প্রুফটা দেখতে পারো। বাট প্রুফ দেখা ম্যান্ডেটরি না, প্রুফ না জেনেও তুমি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারলে অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবা। সো অ্যাকচুয়ালি যে খুব বেশি আনইনটুইটিভ ইয়েগুলো সেটাও না, মানে ইউনিকনেস থিওরেমগুলো। সো কিছুক্ষণ ভাবলে অটোমেটিক প্রমাণ বাদে একটা ফিল চলে আসে যে এটা সত্যি হওয়া উচিত। সো আচ্ছা, আমাদের ইউনিকনেস থিওরেম নিয়ে আলোচনা মোটামুটি এই পর্যন্তই। আমরা হচ্ছে এই দুইটা ইউনিকনেস থিওরেম নিয়ে আলোচনা করব। প্রথমটা আলোচনা করছি, আজকে দ্বিতীয়টা আলোচনা শেষ করলাম। সো ইউনিকনেস থিওরেম নিয়ে আমরা ফিউচারে আলোচনা করব না। আবারও বলছি যে দুইটা ইউনিকনেস থিওরেম অবশ্যই অবশ্যই অনেক ভালোভাবে শিখে রাখবা। জিনিসগুলো একটু টাফ লাগতে পারে যদি তুমি প্রথমবার শিখে থাকো, তবে তার জন্য একটু বেশি বেশি প্রবলেম সলভ করতে হবে। প্রবলেমের জন্য অবশ্যই আমাদের হচ্ছে প্রবলেম সলভিং ভিডিওগুলো দেখবে, ওখানে আমরা কিছু ভালো ভালো প্রবলেম সলভ করে থেকে থাকি। সামনের সপ্তাহেও সেকেন্ড ইউনিকনেস থিওরেমের উপর আশা করা যায় প্রবলেম পাবা। সো ওগুলা দেখবা, প্লাস নিজেরা কিছু করবা অবশ্যই, কারণ শুধুমাত্র তো আমার উপর নির্ভর করে থাকলে হবে না। অবশ্যই নিজেরা বই থেকে কিছু জিনিসপত্র পড়বা আর অনেক বেশি প্রবলেম সলভ করবা। এই দুইটা ইউনিকনেস থিওরেম খুবই ইম্পর্টেন্ট, অনেক ভালোভাবে শিখে রাখতে হবে। সো এখন হচ্ছে আমরা ক্যাপাসিটর নিয়ে আলোচনায় যাই। সো ক্যাপাসিটরের ধারণাটা কোথা থেকে আসে? ক্যাপাসিটেন্সের ধারণা আগে আসে, ঠিক আছে? সো আমরা যেটা দেখলাম যে একটা কন্ডাক্টর কিন্তু চার্জ স্টোর করে রাখতে পারে, তাই না? একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর সে কিন্তু অনেক প্লাস চার্জ স্টোর করে রাখতে পারে। আমি যত চার্জ দিব এই চার্জ নিতেই থাকবে, বাট অ্যাকচুয়ালি সবসময় নিতে থাকে না, একসময় ব্রেকডাউন হয়, বাট ব্রেকডাউন আমরা পরে আলোচনা করছি। সো এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর। সো এতে সে হচ্ছে চার্জ কিউ আছে, ঠিক আছে? কিউ পরিমাণ চার্জ আছে। সো একটা জিনিস যে এই ক্যাপাসিটর মানে আচ্ছা না সরি এই কন্ডাক্টরের একটা ভোল্টেজ থাকবে, রাইট? সো সেই ভোল্টেজটা কি হবে? সেই ভোল্টেজ কিন্তু পুরো কন্ডাক্টর জুড়ে সেম হবে। সো এই যে ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটাকে আমরা হচ্ছে সিগনিফাই করবো ফাই দিয়ে। এখন তুমি বলবো যে আগে তো আমরা ভি দিয়ে লিখতাম। সো আমরা ভি দিয়ে বেসিক্যালি সিগনিফাই করবো হচ্ছে স্পেসের, অর্থাৎ সেই কন্ডাক্টরের বাইরে এই পয়েন্টে একটা পোটেনশিয়াল কি হবে সেটাকে আমরা ভি দিয়ে স্পেসিফাই করব। ওইটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। আর এখন থেকে আমরা একটা কন্ডাক্টরের ইলেকট্রিক পোটেনশিয়াল নির্দেশের জন্য ফাই ব্যবহার করব। আর যদি একাধিক থাকে তাহলে ফাই 1 2 এরকম ফাই আই এরকম ব্যবহার করব। সো এটা হচ্ছে একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরে কিউ পরিমাণ চার্জ আছে, তার পোটেনশিয়াল কিউ পরিমাণ চার্জের জন্য যে পোটেনশিয়াল তৈরি হয়েছে সেটা ধরে নিলাম আমরা ফাই। বাকি স্পেসে কোনো চার্জ নাই। সো যে পোটেনশিয়াল আছে সেটা সম্পূর্ণভাবে এই কিউ চার্জের জন্য। সো আমরা যেভাবে ক্যাপাসিটেন্সটাকে ডিফাইন করে থাকি সেটা হচ্ছে কি, যে যেহেতু মানে এখান থেকে হচ্ছে কিউ সমানুপাতিক হচ্ছে ফাই। সো হচ্ছে আমরা ক্যাপাসিটেন্স ডিফাইন করে থাকি হচ্ছে সি ইকুয়ালস কিউ বাই ফাই। সো এটা হচ্ছে মেইনলি ক্যাপাসিটেন্সের সংজ্ঞা, যে হচ্ছে অল্প একটু চার্জ যোগ করলে আমার বিভবের কতটুকু পরিবর্তন হবে, এটাই হচ্ছে একটা মানে কোয়ালিটেটিভ মেজার হচ্ছে, মানে আমি কোয়ালিটেটিভ বললাম বাট কোয়ান্টিটেটিভ মেজার হচ্ছে ক্যাপাসিটেন্স। সো ক্যাপাসিটেন্স বের করবো কিভাবে? এরকম প্রবলেমগুলো কিন্তু খুবই কমন, যে একটা সিস্টেম দিয়ে বলে যে হচ্ছে এই সিস্টেমের ক্যাপাসিটেন্স বের করো। সো ক্যাপাসিটেন্স বের করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝতে পারছো যে আমরা হচ্ছে প্রথমে ধরে নিব যে একটা সিস্টেমে কিউ চার্জ আছে, দেন আমরা কি করবো, দেন আমরা হচ্ছে এই ফাইটা বের করার চেষ্টা করবো। ফাই বের করলে কি হবে, বেসিক্যালি আমাদের কিউ হচ্ছে ভাগ আছে, যেহেতু কিউ আমাদের ক্যান্সেল হয়ে যায়, আমরা সি পেয়ে যাবো। সো সি সম্পর্কে আমি আরো কিছু কথা বলে ক্যাপাসিটেন্স বের কোন একটা সিস্টেমের ক্যাপাসিটেন্স বের করতে চলে যাবো। সো সি হচ্ছে কমপ্লিটলি একটা জিওমেট্রিক প্রপার্টি। কতটুকু চার্জ আছে, তুমি চার্জ যদি অনেক বেশি দাও কিংবা অনেক কম দাও, সে কিংবা যদি তুমি গ্রাউন্ডিংও করে, আচ্ছা গ্রাউন্ডিং করে রাখলেছেন, আচ্ছা না হ্যাঁ, তুমি যদি ক্যাপাসিটরটা গ্রাউন্ডিংও করে রাখো,
ক্যাপাসিটর যদি তুমি গ্রাউন্ডিং করে রাখো কোনো ক্ষেত্রেই সি চেঞ্জ হবে না। সি হচ্ছে কমপ্লিটলি একটা জিওমেট্রিক প্রপার্টি, এই জিনিসটার শেপের উপর ডিপেন্ড করবে, রাইট? সো সি শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে? আমার যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরের শেপের উপর সি এর মান ডিপেন্ড করবে। সো আমরা হচ্ছে এরকম একটা স্ফিয়ারেরই ইয়ে বের করি, ক্যাপাসিটেন্স বের করি। ওকে, সো এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে আর, আর এই সারফেসের চার্জ আছে কি, আচ্ছা সারফেসের চার্জ কিছু না, আমাদের বেসিক্যালি আমাদের প্রবলেম স্টেটমেন্টটা এমন যে হচ্ছে একটা কন্ডাক্টর আছে রেডিয়াস আর এর, তার ক্যাপাসিটেন্স বের করো। ওকে, সো প্রবলেম ইউজুয়ালি ক্যাপাসিটেন্স বের করার প্রবলেম এমনই থাকে যে এরকম একটা সিস্টেম আছে, ক্যাপাসিটেন্স বের করো। সো আমাদের প্রথম কাজ কি হবে যে আমরা ইমাজিন করে নিব যে আমরা এই কন্ডাক্টরটার সারফেসে কিছু চার্জ দিছি, ঠিক আছে? সো দিলাম কিছু চার্জ, এখানে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে যেহেতু স্ফিয়ার, সো কিউ চার্জ দিছি। ওকে, সো আমরা কি জানি আমাদের হচ্ছে বের করা লাগবে সি, তাই না? সি সমান হচ্ছে কিউ বাই ফাই। সো আমরা কিউ জানি, আমাদের হচ্ছে মানে কিউটা আমরা ধরে নিচ্ছি আর কি, আমাদের হচ্ছে ফাইটা বের করা লাগবে। ফাই যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সেখান থেকে সিও বের করতে পারবো। সো ফাইটা কি? ফাই হচ্ছে এই ক্যাপাসিটরের ইলেকট্রিক পোটেনশিয়াল, রাইট? সো ক্যাপাসিটরের ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা কিভাবে বের করতে পারি? অনেকভাবে বের করতে পারি, পোটেনশিয়ালের তো অনেকগুলো সংজ্ঞা আছে। সো আমরা হচ্ছে একটা জিনিস কি করতে পারি যে আমরা ইনফিনিটিতে একটা চার্জ রাখতে পারি, সেই ইনফিনিটি থেকে একটা চার্জ আমাদের এই ক্যাপাসিটরের সারফেসে আনতে কতটুকু কাজ করা লাগবে, রাইট? সেটা হতে পারে হচ্ছে আমার একটা ইলেকট্রিক পোটেনশিয়ালের সংজ্ঞা। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা ওই পোটেনশিয়ালের মেন ইয়েটা ইউজ করব, যে ভি সমান মেন যে ইকুয়েশন ছিল কিউ ডিভাইডেড বাই আর, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমার কন্টিনিউয়াস কেস, সো এখানে হচ্ছে একটা ইন্টিগ্রেশন সাইন থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু দেখো আমাদের সেন্টার এর উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। আমরা যদি সেন্টার এখানে নিই, আমার ইচ্ছা হলো আমি সেন্টার ওখানে নিলাম, ওখানে নিলে কি হবে দেখো আমার কিন্তু চার্জের থেকে আর, এই যে এই আর কিন্তু বারবার চেঞ্জ হয়। সো সেজন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এই সেন্টারটা নিব। সো দেখো প্রত্যেক জায়গায় কিন্তু আমার অ্যাকচুয়ালি ভি এর মান সেম আসবে, কারণ কি আমার কন্ডাক্টরের প্রতিটা পয়েন্টে ভি এর মান সেম। এটা কিন্তু আমরা হচ্ছে কন্ডাক্টরের প্রথম দিন আমরা যেদিন কন্ডাক্টর নিয়ে আলোচনা করছিলাম সেদিন আমরা কন্ডাক্টরের ধর্মের মধ্যে জানছিলাম। সো আমি যদি এই জায়গায় নিয়ে আর কে ভেরিয়েবল ধরে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমার ইলেকট্রিক পোটেনশিয়াল সেম আসবে। এটা তোমরা হচ্ছে জাস্ট মজার জন্য ট্রাই করে দেখতে পারো, ক্যালকুলেশনগুলো একটু জটিল এবং মজার আছে আর কি, তাই নিজেরা ট্রাই করে দেখতে পারো। বাট সহজে করার জন্য আমরা কি করবো, আমরা সেন্টারে নিব হচ্ছে আমার মানে স্ফিয়ারের সেন্টারে আমার কোঅর্ডিনেটের সেন্টারটা নিব। সো আমার আর কি হবে? আর আমার হচ্ছে কনস্ট্যান্ট, সো আর বাইরে চলে আসবে, তখন আমার হচ্ছে ফাই দাঁড়াবে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট, দেন আরটাও বাইরে, আর কনস্ট্যান্ট, দেন ইন্টিগ্রাল অফ ডিকিউ থাকবে। জাস্ট ইন্টিগ্রাল অফ ডিকিউ মানে কি? পুরা সবগুলা চার্জের যোগফল। সো সবগুলা চার্জ যোগ করলে মোট চার্জ তো কিউই থাকবে। সো আমার ফাই এর মান পেলাম আমি আর। তাহলে আমি কি করব? আমি তাহলে যদি ফাই এর মানটা এখানে বসাই দিই তাহলে আমি পাবো হচ্ছে কিউ ডিভাইডেড বাই কিউ বাই 4 পাই ইপসিলন নট আর। দেন এবার যদি আমি কাটাকাটি করে দিই তাহলে আচ্ছা আমার কিউ আর 4টা কাছাকাছি হয়ে যায়, হ্যাঁ কিউ কিউ বাদ যাবে, আমার এটা থাকবে। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি একবার দেখে অবাক হয়েছিলাম, এটা হচ্ছে 9-10 এর ফিজিক্স বইয়ে দেওয়া আছে এই জাস্ট ক্যাপাসিটরের এরিয়াটা। সো যাই সেটা ফ্যাক্টর না। সো এরকম একটা জাস্ট কন্ডাক্টর মানে ওইটা কিন্তু 9-10 এর বই যেভাবে লেখা আছে সে অনুযায়ী হচ্ছে যে কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স সেভাবে বের করা যেতে পারে, বাট সেটা না, শুধুমাত্র আমার স্ফিয়ারের ক্ষেত্রে এরকম হবে। যদি আমার স্ফিয়ারের বদলে আরেকটা কোনো উইয়ার্ড শেপ থাকতো এরকম কিছু, তাহলে আমাকে একইভাবে কি করা লাগতো? আমাকে হচ্ছে তখন আমি কোনো সিমেট্রি পেতাম না, তখন আমাকে ডিরেক্ট এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করা লাগতো। এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করে সেটাকে হচ্ছে কিউ দিয়ে তখন আমি ভাগ করে দিলে আমি হচ্ছে ক্যাপাসিটেন্স পেয়ে যেতাম। সো এটা ছিল কি? এটা ছিল কিন্তু একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স, রাইট? বাট আমরা যেই জেনারেল যারা হচ্ছে ক্যাপাসিটর নিয়ে আগে থেকে হালকা পাতলা জানো, ক্যাপাসিটর খুবই কমন জিনিস, তাই আমি ধরে নিচ্ছি তোমরা সবাই হালকা পাতলা জানো ক্যাপাসিটর সম্পর্কে। তো তারা হচ্ছে জানবা কি যে ক্যাপাসিটর যেটা হয় সেটা কিন্তু দুইটা কন্ডাক্টর দিয়ে হয়। সো এই যে ক্যাপাসিটেন্স যেটা ছিল, ক্যাপাসিটেন্স ছিল কি ক্যাপাসিটেন্সের মানে
একটা সিঙ্গেল কন্ডাক্টরের জন্য ছিল হচ্ছে এমন, যেখানে কি কিউ হচ্ছে 4 জন কন্ডাক্টর, আর এটা কি ইলেকট্রিক পোটেনশিয়াল, রাইট? সো ভি অফ কন্ডাক্টর এরকম ছিল, তাই না? বাট আমরা যে সিস্টেমটা নিয়ে এখন বলবো সেটা হচ্ছে কি যে দুইটা কন্ডাক্টরের একটা সিস্টেম। তো সব থেকে জেনারেলটা নিয়ে আমি শুরু করব। আমার হচ্ছে ওকে, সো এটা হচ্ছে আমার সাইড ভিউ, হ্যাঁ, এটা হচ্ছে সাইড ভিউ, আর এটা হচ্ছে টপ ভিউ। সো জিনিসটা কি যে আমার দুইটা ইয়ার মতো, লাইক এরকম আছে, এখানে একটা প্লেন, তার নিচে আরেকটা প্লেন। সো এরকম হচ্ছে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলে এগুলাকে। সো এর এরিয়া হচ্ছে সে এস, আর এই লেন্থ হচ্ছে, আচ্ছা লেন্থ আছে, সো আর এই হাইট হচ্ছে ডি। সো এইটা এই সিস্টেমে কিন্তু অ্যাকচুয়ালি আমি কতটুকু চার্জ দিব তার উপর কিন্তু আমার ডিপেন্ড করবে যে আমার পোটেনশিয়াল ডিপেন্ড করবে আর কি। সো পোটেনশিয়াল বলতে কি এখানে হচ্ছে আমার ক্যাপাসিটেন্সের ডেফিনেশনটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, সো প্রথমত আমরা আগে কিছু জিনিসপত্র ইয়ে করে নিই, যেগুলো হচ্ছে আমরা অ্যাজাম্পশন আমাদের, ঠিক আছে? সো কেমন অ্যাজাম্পশন, যে এই যে এই ডিটা হচ্ছে ইউজুয়ালি খুবই ছোট নেওয়া হয়। সো এটা হচ্ছে প্রথম প্যারালাল প্লেট ক্যাপাসিটরের একটা ইয়া, সেটার কারণে আমরা পরে জানবো। বাট আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি যে আমরা দুইটা প্লেটে সেম পরিমাণ চার্জ অ্যাজিউম করি ইউজুয়ালি। সো এটা মনে করো যে এটা কিন্তু সব সময় কেস হয় না, এটা ইউজুয়ালি অ্যাজিউম করা হয়, ঠিক আছে? সো কি অ্যাজিউম করা হয় যে এখানে যদি নেট চার্জ প্লাস কিউ থাকে, তাহলে এখানে মাইনাস চার্জ থাকবে, সেটা হবে হচ্ছে মাইনাস কিউ। সো এইটা না মানে সমান চার্জ না হলেও অ্যাকচুয়ালি ক্যাপাসিটর কাজ করে এবং সেটার ক্যাপাসিটেন্স বের করা যায়, বাট সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন, ওকে? এটা শুধুমাত্র প্যারালাল প্লেটে না, যে কোনো ক্যাপাসিটরে আমরা সাধারণত অ্যাজিউম করে নিই যে আমার একটা প্লেটে যতটুকু প্লাস চার্জ থাকবে অন্য প্লেটে সমপরিমাণ কিন্তু বিপরীত সাইনের অর্থাৎ মাইনাস চার্জ থাকবে। সো ক্যাপাসিটর এরকম একটা হতে পারে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, দেন আরেকটা হতে পারে হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। এটা হচ্ছে দুইটা কোসেন্ট্রিক সিলিন্ডার, একটা রেডিয়াস হচ্ছে R1, আরেকটা রেডিয়াস হচ্ছে R2। দেন আরেকটা হতে পারে স্ফেরিক্যাল, মানে দুইটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার আর একটা স্ফিয়ার আর একটু বড়। সো এই দুইটা কিন্তু সেম না, এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার, আর এটা হচ্ছে স্ফিয়ার R1 R2, এটা হচ্ছে স্ফিয়ার। সো এরকম আরো অনেক সিস্টেমেরই ক্যাপাসিটর হতে পারে। সো এইগুলোকে বলে হচ্ছে ক্যাপাসিটর। আমাদের যে সিঙ্গেল কন্ডাক্টরে যেটা ছিল সেটাকে কিন্তু ক্যাপাসিটর বলে না, সিঙ্গেল, আচ্ছা ক্যাপাসিটর বলে না বুঝলো এটাকে। সো ক্যাপাসিটর বলে হচ্ছে আমার টু কন্ডাক্টর সিস্টেমকে। সো এই ক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সের ডেফিনেশন কেমন? এই ক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সের ডেফিনেশন হচ্ছে সি সমান কিউ বাই ডেল্টা। সো জাস্ট একটা জিনিসই চেঞ্জ হয়। সো বেসিক্যালি এখানে কিউটা কি, কিউ হচ্ছে মডুলাস চার্জ। সো দেখো এখানে কিন্তু জাস্ট চার্জ বললে আমার মিনিংফুল আসবে না, কারণ কি আমার একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ। সো এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে যে এই যে চার্জ, এখানে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, এই দুটার মডুলাস অর্থাৎ শুধুমাত্র কিউ। যদি সে এটাতে জি চার্জ থাকতো, এখানে মাইনাস জি চার্জ থাকতো, তাহলে আমার চার্জের জায়গায় আমি জি বসাতাম। সো এই জন্য হচ্ছে এই জায়গাতে আমার হচ্ছে যে সেম চার্জ থাকার এই অ্যাজাম্পশনটা কাজে লাগে, যে এই চার্জ এই প্লেটে হচ্ছে প্লাস, মানে যেই চার্জ আছে তার জাস্ট অপোজিট সাইন, বাট সেম পরিমাণ চার্জ আরেকটা প্লেটে থাকবে। সো এইটা না দিলে অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু উইয়ার্ড হয়ে যায়, আর তখন আর একটু মানে জিনিসপত্র ঘুরে টুরে এরকম সিস্টেমে আনতে হয়। আর ডেল ফাই কি, ডেল ফাই হচ্ছে ফাই টু মাইনাস ফাই ওয়ান। এটা হচ্ছে প্লেট টু, সো এটা 2 নাম্বার প্লেট, এটা হচ্ছে 1 নাম্বার প্লেট। সো এদের মধ্যেকার পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে আরেক অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স এক্স্যাক্টলি বসানো হবে না, পোটেনশিয়াল ডিফারেন্সের মডুলস। কারণ তুমি যদি হচ্ছে উল্টা ভাবে নামকরণ করো, যে এটাকে যদি তুমি সেকেন্ড প্লেট ধরো আর এটাকে যদি প্লেট 1 ধরো,
তাহলে তোমার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আসবে নেগেটিভ, বাট ক্যাপাসিট্যান্স কখনো নেগেটিভ হবে না। তাই দুইটাতেই হচ্ছে মডুলাস, মানে যেটা তোমার পজিটিভ মান আসবে আর কি এই ডিফারেন্স, সেটা হচ্ছে নিতে হবে। আর এই তো এভাবে হচ্ছে আমার ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ডিফাইন। সো আমরা এই প্যারালাল প্লেট কেসে হচ্ছে ক্যাপাসিট্যান্স বের করার চেষ্টা করি। হ্যাঁ, সো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের প্রথম অ্যাজাম্পশন কি? প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যে প্লেটগুলোর ডাইমেনশন, অর্থাৎ এই যে এস এরিয়ার তুলনায় এই ডি এর মান অনেক ছোট। ডি হচ্ছে অনেক অনেক ছোট, দেন এস। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা ভ্যালিড না, এটা আমি কি লিখলাম আমি নিজে বুঝলাম না। এস হচ্ছে এরিয়া, ডি হচ্ছে লেন্থ। মানে বেসিক্যালি কম্পেয়ার করলে তুমি যদি ডি এর লেন্থ কম্পেয়ার করো আর সে একটা সাইড করো, কম্পেয়ার করো, আর এর পুরো এরিয়াটার সাপেক্ষে, মানে এই জিনিসটা খুবই ছোট হওয়া লাগবে। সো এই কেসে হচ্ছে আমি ক্যাপাসিট্যান্স কিভাবে বের করব? আমার ক্যাপাসিট্যান্স ছিল হচ্ছে সি ইকুয়ালস কিউ বাই ডেল ফাই, রাইট? সো দেখো কিউ কিন্তু আমি অলরেডি জানি, কারণ কি আমার হচ্ছে এখানে প্লাস কিউ চার্জ দিছি, আমি ওখানে মাইনাস কিউ চার্জ দিছি, যদি আমার কিউ লাস্টে ক্যান্সেল হয়ে যাবে। সো আমি কিউ চার্জ দিছি, কিউ আমার চলে গেছে। আমার কি এখন ডেল ফাই বের করা লাগবে কিউ এর ফাংশন হিসেবে, রাইট? সো হচ্ছে সেটা এখন আমরা করি। ডেল ফাই বের করা মানে কি? আমার হচ্ছে দুইটার পোটেনশিয়ালের ডিফারেন্স বের করা। এখন দেখো দুইটা কন্ডাক্টরের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স কেমন হবে? দুইটা কন্ডাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালের ডিফারেন্স হবে হচ্ছে এদের মধ্যে যদি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড থাকে, তাই না? যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে হচ্ছে আমার দুইটা কন্ডাক্টরের মধ্যে কখনোই ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। সো এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, এখান থেকে হচ্ছে আমরা এই যে ডেল ফাইটা বের করতে পারবো। এটা হবে হচ্ছে মাইনাস ই ডট ডিএল, এটা হচ্ছে প্লেট 2 থেকে প্লেট 1। সো আবারও মনে রাখো যে এই মাইনাসটা অ্যাকচুয়ালি মাইনাস না, এটা অ্যাকচুয়ালি আমার এরকম হবে মডুলাস। আমার যেটা আসবে আমি শুধুমাত্র প্লাসটা নিব। সো কারণ কি, তুমি যদি প্লেটের না করো উল্টা করো তাহলে কিন্তু তোমার নেগেটিভ চলে আসতে পারে, বাট তোমার ক্যাপাসিট্যান্স কখনোই নেগেটিভ হবে না। সো যেটাই আসবে তার মডুলাস নিয়ে জিনিসটাকে পজিটিভ করে দিতে হবে। সো এখন আমরা সেটাই করার চেষ্টা করি। আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে পোটেনশিয়াল বের করেও সেটা দুইটা বিয়োগ করতে পারতাম, বাট যেহেতু দুইটা প্লেট আছে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার ইন্ডিভিজুয়ালি একটা প্লেটের পোটেনশিয়াল বের করা আরো একটু কষ্টকর হবে। সেজন্য আমরা বেসিক্যালি কি করি, আমরা ফাই বের করার জন্য এই দুইটা প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডের ই ডট ডিএল ইন্টিগ্রেশন করি একটা প্লেট থেকে আরেকটা প্লেট পর্যন্ত, দেন তার মডুলাসটা হচ্ছে আমরা নিয়ে ডেল ফাই জায়গায় বসাই দিই। তো এটা কিন্তু শুধুমাত্র প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য না, এটা যে কোনো ক্যাপাসিটরের জন্য। যে কোনো ক্যাপাসিটরের জন্য আমরা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বের করব এভাবে। আর এটা অবশ্যই একটা হচ্ছে ডেল ফাই হবে হচ্ছে লিনিয়ারলি কিউ এর দিয়ে। সো এ হচ্ছে সমানুপাতিক ভাবে কিউ লিনিয়ারলি কিউ এর উপর ডিপেন্ড করবে, সেজন্য হচ্ছে আমার কিউ দুইটা ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে আমরা করে দেখি আমরা কিউ এর উপর কিভাবে ডিপেন্ড করে। সো এজন্য আমরা কি লাগবে, আমার হচ্ছে দুইটার মধ্যে আপাতত হচ্ছে এটা জানা লাগবে, ইলেকট্রিক ফিল্ডটা জানা লাগবে আগে। সো দুইটা প্লেটের মধ্যে এখন দেখো আমরা যদি অনেক বড় প্লেট নিছি, এই অনেক বড় প্লেট অ্যাজাম্পশনের জন্য আমরা কি করতে পারি? অনেক বড় প্লেট অ্যাজাম্পশনের জন্য আমরা হচ্ছে ইনফিনিটি প্লেনের সেই ইকুয়েশনটা ইউজ করতে পারি যে একটা প্লেট আছে বিশাল বড়। সো এই প্লেটের উপরে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই সমান সিগমা ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট, নিচে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সিগমা ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট। সো এটা হচ্ছে আমার অনেক বড় একটা প্লেনের জন্য, চার্জের প্লেনের জন্য। সো এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র বড় প্লেনের জন্য না, ছোট প্লেনের ক্ষেত্রেও কাজ করে। কখন কাজ করে? যখন হচ্ছে আমি প্লেনের খুবই কাছাকাছি, একদম ওপরে। সো এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের এই যে ডি ছোট হওয়ার কাজটা লাগে যায়, যখন হচ্ছে আমার ডি খুবই ছোট হবে, দুইটা প্লেন খুবই কাছাকাছি থাকবে। আর যখন আমি এই প্লেনের খুবই কাছাকাছি থাকবো তখন কি হবে, তখন হচ্ছে আমি সেই প্লেনটাকে একটা ইনফিনিটি প্লেন হিসেবে চিন্তা করতে পারবো। সো এখন যদি আমরা একইভাবে এইখানে আঁকাই তাহলে হচ্ছে ছবিটাকে একটু বড় করব, এরকম ভাবে। এটা হচ্ছে দুইটা প্লেট। সো এখানে হচ্ছে প্লাস চার্জ আছে,
আচ্ছা, প্লেটের কিন্তু আমি এখন দুইটা সাইড আঁকাই না, হ্যাঁ, আমি জাস্ট মানে এটা হচ্ছে প্লেটটার উপরে, প্লেট খুবই চিকন, তাই প্লেটের জাস্ট উপরে অ্যাকচুয়ালি আছে, প্লেটের কোনো মানে এই সাইড কিংবা নিচের সাইড এমন কিছু নাই, জাস্ট একটা থিন একটা লেয়ার চার্জের। সো এখানে আমার ইলেকট্রিক ফিল্ড কেমন হবে, আমি জাস্ট কয়েকটা লাইন আঁকাবো। এটা হবে কি সিগমা বাই 2 ইপসিলন নট। সো আমি আপাতত ধরে নিচ্ছি যে আমার এই কিউ চার্জের ডিস্ট্রিবিউশন হচ্ছে সিগমা, আর কি আর হচ্ছে উপরের দিকে আরেকটা আছে, এটা হবে হচ্ছে কিউ বাই 2 ইপসিলন নট সেম। সো এবার হচ্ছে উপরের প্লেটের জন্য, উপরের প্লেটে কি চার্জ আছে, উপরের প্লেটে চার্জ আছে হচ্ছে নেগেটিভ। সো এর জন্য ভেতরে হবে অ্যাকচুয়ালি, ভেতরে আরো এটা হবে হচ্ছে সেম সি। আচ্ছা, আমি আর এগুলা লিখতেছি না, হ্যাঁ, মানগুলা লিখতেছি না, আমি জাস্ট অ্যারো করে দিয়ে যাচ্ছি সব ভিতরের দিকে। আর দেখো এখানেও কিন্তু একইভাবে ভেতরের দিকে ওর দিকে পয়েন্ট করে অ্যারো থাকবে, কারণ কি সব জায়গায় সেম ইলেকট্রিক ফিল্ড। আর কি আর হচ্ছে এই 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 প্লেটটার জন্য একইভাবে বাইরের দিকে পয়েন্ট করে অ্যারো থাকবে, রাইট। সো এর বাইরেও আছে, বাট আমি সেগুলো আঁকাই নাই। এখন দেখো এই লাইনটাই দেখো, একটা উপরে তার অ্যারো, নিচে অ্যারো, উপরে অ্যারো, নিচে অ্যারো, উপরে অ্যারো, নিচে অ্যারো। সো এগুলা কি হয়েছে, একটা আরেকটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড জিরো করে দিবে। কারণ কি, কারণ হচ্ছে, আচ্ছা প্লেটটা মুছে গেল, কারণ হচ্ছে কি যে এই প্লেটে যে ইলেকট্রিক ফিল্ড হবে তার মান আপাতত ম্যাটার করবে না, দিক হচ্ছে নিচের দিকে, এরও ইলেকট্রিক ফিল্ডের মান সেম, বাট এই ইলেকট্রিক ফিল্ড উপরের দিকে, তাই দুইটা ক্যান্সেল হয়ে যায়। একইভাবে নিচের ইলেকট্রিক ফিল্ড দেখো এভাবে প্লাস মাইনাসের জন্য ক্যান্সেল হয়ে যাবে। আর ভেতরের ইলেকট্রিক ফিল্ড হবে, ভেতরের ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি দুইটা যোগ হয়ে যাবে, কারণ কি দুইটা ডাইরেকশন কিন্তু সেম। সো কি হবে যে আমার ফাইনালি আমি পাবো হচ্ছে যে এর ভেতরে আমার ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট, কারণ কি হচ্ছে সিগমা বাই 2 ইপসাইলন নট প্লাস সিগমা বাই 2 ইপসাইলন নট সমান হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট। সো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ডাইরেকশন হচ্ছে এটা। সো এবার হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড পাইছি, এবার কি করতে হবে, আমার হচ্ছে পোটেনশিয়ালটা বের করতে হবে। পোটেনশিয়াল কেমন হবে, যে আমার ডেল ফাই সমান ইন্টিগ্রাল অফ ই ডট ডিএক্স, এটা একটা মডুলাস সাইন আমি রেখে দিলাম। সো এটা করলে কি হবে যে এটা, আচ্ছা এটা হলো এই আছে যে আমার কি কোথা থেকে ইন্টিগ্রেশনটা হবে, ফার্স্ট প্লেট থেকে সেকেন্ড প্লেটে। সো এটা যদি আমি করি তাহলে হচ্ছে আমার এটাকে আমি হচ্ছে ফার্স্ট প্লেট বললাম, এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট। সো এখানে কি হবে যে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে আমি উপরের দিকে ডিএল নিলাম, সো ডিএল হচ্ছে এদিকে। সো আমার ইন্টিগ্রেশনটা কি হবে, আমার ইন্টিগ্রেশন হবে হচ্ছে ই কিন্তু কনস্ট্যান্ট, রাইট, ই কিন্তু কনস্ট্যান্ট, সো আমার ইটা বাইরে চলে আসবে। সো আমার ই বাইরে আসলে হচ্ছে সিগমা বাই ইপসাইলন নট ইনটু ডিএল, রাইট, ইন্টিগ্রাল অফ ডিএল। সো ইন্টিগ্রাল অফ ডিএল কি, এই পুরো উচ্চতাটা, এটা কত, এটুকু হচ্ছে আমরা লিখছিলাম ডি। সো এটাকে আমরা লিখতে পারি ডি। তো এটা হচ্ছে কি, এটার মডুলাস, এটা হচ্ছে আমার ডেল ফাই। সো এবার যদি ওটা ওখানে বসাই দিই তাহলে আমার হবে হচ্ছে, এখন আমি কিউ কে সিগমা এ লিখে দেব, হ্যাঁ, কনস্ট্যান্ট এর চার্জ ডিস্ট্রিবিউশন দেব, তাহলে এটা হবে সিগমা এ ডিভাইডেড বাই ডেল ফাই, রাইট। সো ডেল ফাই এর মডুলাস হবে হচ্ছে এটাই, সো সিগমা ডি ইনটু ইপসাইলন। সো সিগমা সিগমা বাদ, আমার ফাইনাল থাকবে হচ্ছে ইপসাইলন নট ইনটু এ বাই ডি। সো এটা হচ্ছে আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের সূত্র। অ্যাকচুয়ালি সূত্র নেই, এগুলো অবশ্যই মনে রাখবে না, আমি জাস্ট একটা করে দেখালাম যেগুলো কিভাবে করতে হয়। আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার মনে নাই, এটা আমি সবসময় পরীক্ষায় আসলে জাস্ট সিম্পলি করে দেখি। আর এই ক্যালকুলেশনটা এখন মনে হচ্ছে যে এত টাইম লেগে যাবে, বাট যদি তোমার এনাফ প্র্যাকটিস থাকে এটা যদি আমি মানে 2 লাইনে করে ফেলতে পারতাম, আমার অ্যাকচুয়ালি এত টাইম লাগে না করতে। সো আরেকটা জিনিস আমি ক্যাপাসিটেন্সের ব্যাপারে বলে রাখবো, যে টু সিস্টেম ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স সেটা সবসময় অ্যাকচুয়ালি সব ক্যাপাসিটেন্সেরই সবসময় ডাইমেনশন কি হয়, ইপসাইলন নট গুণ লেন্থ। সো তুমি সাপোজ একটা ক্যাপাসিটর পেলে এরকম, যে ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স পেলে এরকম যে সি সমান সে ইপসাইলন নট
ইন্টু আর স্কোয়ার। তখন তোমাকে ইমিডিয়েটলি বুঝতে হবে যে তোমার ভুল হয়েছে কোথাও। কেন? কারণ ক্যাপাসিটেন্সের তুমি আরো যখন ক্যাপাসিটেন্স আরো কয়েকটা বের করবা, বের করার পর দেখবা যে সব ধরনের ক্যাপাসিটেন্সে কি থাকবে, ইপসাইলন নট থাকবে, তার সাথে আরেকটা জিনিস গুণ থাকবে, আর এর ডাইমেনশন হতে হবে হচ্ছে লেন্থ। এর ডাইমেনশন কিন্তু দেখো লেন্থ আছে, এরিয়া ভাগ লেন্থ, সো লেন্থই থাকবে। আর আমরা কি বের করছিলাম, আমরা স্ফিয়ারেরটা বের করছিলাম। স্ফিয়ারেরটা ছিল এমন 4 পাই ইপসাইলন নট আর। সো এখানেও কিন্তু দেখো এই যে ইপসাইলন নট ইনটু 4 পাই আর। পায়ের কিন্তু কোনো ডাইমেনশন নাই, সো 4 এরও ডাইমেনশন নাই, এটাও কিন্তু তাহলে এই ডাইমেনশন লেন্থ। সো এটাই যে যদি তুমি দেখো যে তুমি যে সি বের করছো সেটার ডাইমেনশন হচ্ছে এমন আসে, মানে এমন চলে আসছে যে ইপসাইলন নট গুণ এরিয়া কিংবা ইপসাইলন নট গুণ ভলিউম, কিংবা যদি সে একটা সিগমা থেকে গেছে কিংবা একটা কিউ থেকে গেছে, অন্য যে কোনো কিছু থেকে গেলে তোমাকে বুঝতে হবে তোমার কোনো জায়গায় ভুল হয়েছে। শুধুমাত্র কি থাকবে, একটা ইপসাইলন নট থাকবে, তার সাথে একটা লেন্থ ডাইমেনশনের কিছু একটা গুণ থাকবে। সো আচ্ছা, সো ক্যাপাসিটেন্স নিয়ে আরো কিছু প্রবলেম থাকে, সেগুলো হচ্ছে তোমরা করে দেখতে পারো। আমি একটা প্রবলেম এখন বলে রাখবো, সেটা হচ্ছে FO13 এর প্রবলেম মেবি। সো একটা লাইন, দুইটা লাইন চার্জ ছিল, এর হচ্ছে চার্জ ডেনসিটি ছিল ল্যামডা, এর মাইনাস ল্যামডা, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ। সো এই সিস্টেমের ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ বের করতে বলছিল, অর্থাৎ সি না সি ভাগে এটা বের করতে বলছিল। সো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। অ্যাকচুয়ালি প্রবলেমটা এমন ছিল না, ওই প্রবলেমটা খুবই ভালো। হ্যাঁ, তোমরা যারা এখন পর্যন্ত দেখছো আমি তাদের সাজেস্ট করবো FO13 এর প্রবাবলি T1 হইতে পারে। ইলেকট্রিসিটি একটা প্রবলেম আছে, পিওর ইলেকট্রিসিটি, সো ওরকম প্রবলেম দেয়া দেখতে বুঝতে পারবা। সো ওই প্রবলেমটা তোমরা সলভ করার চেষ্টা করে দেখতে পারো। মোটামুটি অনেক দূরই করতে পারবে, আমি লাস্ট দুইটা বাদে সবই এখন করতে পারা উচিত। শুরুর দিকে হচ্ছে ইউনিকনেস থিওরেম ইউজ করে এরকম একটা সেটআপ আনতে হয়, দেন ওই প্রবলেমটা হচ্ছে এরকম সেটআপের ক্যাপাসিটেন্স পার ইউনিট লেন্থ বের করতে হয়। সো এই প্রবলেমগুলো চেষ্টা করতে পারো। আর আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। আমরা হচ্ছে পরের দিন ইনশাআল্লাহ ডাইইলেকট্রিক নিয়ে আরেকটা আলোচনা করতে পারি। সো আচ্ছা, আজকে এ পর্যন্তই।